আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে একের পরে এক টুইস্ট অপেক্ষা করতেছে, একের পরে এক টুইস্ট আসতেছে। যে সমস্ত টুইস্টগুলো হয়তো কেউ আন্দাজও করতে পারেনি, হয়তো কেউ অনুভবও করতে পারেনি। ওইরকম টুইস্টগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যেন এই যে জামাত এবং বিএনপির ভিতরে যেই আপনার এই যে জরিপের ফলাফল, সেই জরিপের ফলাফলের বিষয়ে যদি আপনারা তাকান, সেইটা বিষয়ে আসলে এবং আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেবে, এই জরিপের ফলাফল সব কিছু একটা টুইস্ট হিসেবেই আমার কাছে মনে হয়। আর এই টুইস্টের ভিতরে গত 7ই ফেব্রুয়ারি যে বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত তো এখন না, এখন তিনি সরাসরি চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে রাইটার্সের সাথে যে সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাতে আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার ছেলে এবং মেয়ে যদি রাজনীতিতে তারা আসে, সেই বিষয়ে প্রশ্ন করা হলে সেটার সোজাসাপটা তিনি যে উত্তর দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব দর্শক। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের যে নির্বাচনকালীন পূর্বে যে সমস্ত জরিপগুলো পরিচালনা করা হয়, সেই জরিপগুলো হয়তো অনেকে মানেন, অনেকে মানেন না। কেউ কেউ যে সমস্ত জরিপকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা প্রতিষ্ঠানগুলোর পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন, কেননা এই সমস্ত জরিপকারী প্রতিষ্ঠানগুলো যদি নিরপেক্ষ না হয়, তাহলে এখানে সঠিক ফলাফল হিসেবে আসে না। কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি জরিপকারী প্রতিষ্ঠানগুলো যদি কোনো পক্ষে হয়, হোক সেটা আওয়ামী লীগের পক্ষে, হোক সেটা বিএনপির পক্ষে, হোক সেটা জামাতের পক্ষে, অর্থাৎ এই জরিপকারী প্রতিষ্ঠানগুলো যদি কোনো একটি পক্ষের দিকে ঝুঁকে থাকে, তাহলে ওইভাবে এই জরিপটা কিন্তু পরিচালনা করে। এখন আপনি বলবেন সেটা কিভাবে? হ্যাঁ, মনে করেন জামাত সম্পর্কে একটা জরিপ পরিচালনা করতে হবে, তখন জামাত সম্পর্কে জরিপ পরিচালনা করতে হলে ওই প্রতিষ্ঠানটা কিন্তু জানে জামাত সম্পর্কে জরিপ পরিচালনা করতে গেলে তারা কোথায় যাবে। এখন তারা যদি জামাতের পক্ষ থেকে যদি কোনো হাদিয়া বা অন্য কোনো দলের পক্ষ থেকে চাঁদা, হ্যাঁ, বা XYZ যদি পায়, কোনো উপকৌটন যদি পায়, তাহলে তারা ওই দলকে জিতাইতে চাবে জরিপে। এখন জামাত যদি বলে যে তাদেরকে হাদিয়া দিয়া বলে যে আমাদের পক্ষে একটা জরিপ পরিচালনা করে এনে দেন, তখন তারা যাবে কোথায়? ওই যে জামাতের বোর্ড বেশি যেখানে আছে সেখানে যাবে, সেখানে গিয়ে তারা একটা জরিপ পরিচালনা করে এনে ওই যারা বলছে যে তাদের পক্ষে জরিপ পরিচালনা করার জন্য, তাদেরকে খুশি করার জন্য একটা রায় কিন্তু এখানে দেয়। এরকম ঘটনা অহরহ বাংলাদেশে রয়েছে। তাই জরিপের বিষয়গুলো অনেকে সন্দেহ পোষণ করেন, অনেকে মানতে চান, অনেকে মানেন না, এরকম একটা বিষয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ভোটারদের নিয়ে এই যেই একটা জরিপ হয়েছে সাম্প্রতিক সময়ে, সেই জরিপে দেখা গেছে আওয়ামী লীগ ভোটারের 48%ই নাকি বিএনপিকে ভোট দেবে, এরকম একটা বিষয়। এখন এই বিষয়টা আসলে কতটা সঠিক, কতটা ব্যাঠিক, সেটা নিয়ে তো আসলে আমরা বলতে পারবো না। তবে এখানে জরিপ যেহেতু হয়েছে যে 48% ভোট এখানে বিএনপিকে দেবে, এখন এটা বিষয়ে আসলে যে বিএনপি কতটা এখানে ইচ্ছুক, কেননা আপনারা দেখেন বিএনপি ইচ্ছুক বলতে দেন বিএনপি এখানে কতটা পজিটিভ দেখে। কেননা আপনারা দেখেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘটনা বলা হচ্ছে, যে দায়ী করা হচ্ছে, যে আওয়ামী লীগের যেই আপনার কি বলে যে প্রধান যেই কার্যালয়ের মতো যে জায়গা বলছেন ধানমন্ডি 32, যেটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সম্পৃক্ত, সেই ধানমন্ডি 32 ভাঙ্গার ক্ষেত্রে নাকি বিএনপির একটা সম্পৃক্ততা রয়েছে, এরকম কথা শেখ হাসিনার পক্ষ থেকেও কিন্তু বলা হয়। আর ধানমন্ডি 32 যখন ভাঙ্গা হয়, তখন আমরা কিন্তু যে বিষয়টা দেখেছি, সেখানে কিন্তু যুবদল নেতা সম্ভবত এই যে নয়ন, তিনি কিন্তু সেখানে গিয়ে স্লোগান দিয়েছিলেন যেভাবে, বা সেখান থেকে ধানমন্ডি 32-এর ভাঙ্গার সেখান থেকে যে স্লোগান আসতো, যে তারেক ভাই জানেন নাকি ধানমন্ডি 32 দখল নিয়েছে, এরকম, বা তারেক রহমান জানেন নাকি ধানমন্ডি 32 নম্বর দখল নিয়েছে, এরকম কথা আর কি, স্লোগান। হুম এখন এই স্লোগানের পর তো আসলে সবাই মনে করে যে এই দায়টা আসলে বিএনপির। হ্যাঁ, আর বিএনপি এবং আওয়ামী লীগের যে রাজনীতি, এরা একে অন্যকে দায়ী করে। এখানে জামাতকে কম দায়ী হিসেবে দেখে বা জাতীয় পার্টিকে কম দায়ী হিসেবে দেখে। প্রধান দুই দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করতেছে বা করে, আর আওয়ামী লীগও বিএনপিকে প্রতিপক্ষ মনে করে। এইভাবেই একদল আরেক দলকে দায়ী দেওয়া থাকে সবসময়, এটা আমরা দেখেছি। এখন এই যে ধানমন্ডি 32 ভাঙার পরও শেখ হাসিনার যে বক্তব্য, সেটা যে তারা এখানে বিএনপিকে দায়ী করে তাদের বক্তব্য। এখন এরপরও যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের সাধারণ ভোটার, তারা কি আসলে বিএনপিকে ভোট দিবে কিনা, সেই বিষয়ে হয়তো সন্দেহ থাকতে পারে এখানে। তারপরও বিএনপিকে ভোট দেখ না দেখ, কিন্তু জামাতের পক্ষে তাদের ভোট যাবে বলে এটা আমার মনে হয় না। কারণ কি, জামাতের সাথে আওয়ামী লীগের যেই দ্বন্দ্ব, সেটা আসলে স্বাধীনতা, সর্বমত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে।
হ্যাঁ, যুদ্ধ অপরাধীদের বিষয় নিয়ে। এখন সেই জামাতকে হয়তো ভোট দিবে না, এই জন্য হয়তো যেন ভোট দিতে না যাওয়ার থেকে বিএনপি, যেহেতু আওয়ামী লীগের প্রতিপক্ষ অনেক সময় হয় কি শত্রু শত্রু আমার বন্ধু, বা শত্রু অনেক সময় বন্ধু হয়, এরকম একটা বিষয় হয়। তাই এই শত্রুকে এখন, যেহেতু বিএনপি আওয়ামী লীগ একে অন্যের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ বা একে অন্যের শত্রু, অনেক সময় শত্রুকে যেহেতু বন্ধু বানানোর নজির বাংলাদেশে বা বিশ্বে রয়েছে, তাই ওই বন্ধু হিসাবে হয়তোবা যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দিতে পারে বলে এটা আমার বিশ্বাস। এখন হয়তো আমাদের ধারণা ভুলও হতে পারে, ওই যেই আপনার এখানে যে জরিপগুলো হতে পারে সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা আমাদের সাধারণ আলোচনা করতেছি এখানে। এখন এই হচ্ছে ভোটের রাজনীতির অবস্থা। এখন 12 তারিখের পরে, 12 ফেব্রুয়ারির পরে আমরা হয়তো দেখতে পারবো যে আসলে ভোট কোন দিকে গিয়েছে। আর আরেকটা বিষয় যে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম, অর্থাৎ 7 তারিখে, 7 ফেব্রুয়ারি রাইডার্সের সাথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে সেই সাক্ষাৎকারে তিনি অনেক প্রশ্নের উত্তরের জবাবই দিয়েছেন, গঠনমূলক আলোচনা করেছেন। তারপর তিনি সেখানে আওয়ামী লীগ সম্পর্কে বা আওয়ামী লীগের যারা বর্তমানে রয়েছেন, বিশেষ করে শেখ হাসিনার ছেলে মেয়ে জয় এবং পুতুল যদি রাজনীতিতে আসে, সেই ক্ষেত্রে তাদের ভাষ্য বা তারেক রহমানের মতামত জানতে চেয়েছেন। সেই ক্ষেত্রে তারেক রহমানের ভাষ্য যেটা, যে যদি তারা যদি রাজনীতিতে আসে, তাহলে জনগণ যদি তাদেরকে ওয়েলকাম জানায়, তাহলে তো সেখানে আমাদের কিছু করার নাই। এটা তিনি একটা বুদ্ধিদীপ্ত উত্তর সেখানে দিয়েছেন ধরা যায়। এখন তারেক রহমানের যে বক্তব্য, জনগণ যদি তাদেরকে ওয়েলকাম করে বা তাদেরকে গ্রহণ করে, সেই ক্ষেত্রে তো আসলে অন্য কারোর কিছু করার নেই। আসলে এটাই সঠিক। মানুষ যদি তাদেরকে গ্রহণ করে, জয় আসুক বা পুতুল আসুক, তাহলে এখানে কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। এখন আসলেই তারেক রহমানের এই কথাটা কতটুকু এখানে আপনার মন থেকে তিনি বলেছেন, সেটা হয়তো পরে বোঝা যাবে। কেননা আগামীতে যেহেতু আমরা ধারণা করতে পারছি বা মনে করি যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার দাবি রাখে, সুতরাং সেই বিএনপি আগামীতে জয় এবং পুতুলকে বাংলাদেশের রাজনীতিতে কতটা স্পেস দিবে, সেটা এখন দেখার বিষয়। এখন যদি স্পেস দেয়, তাহলে বোঝা যাবে যে দেশের জনগণ হয়তো মেনে নিয়েছে, কিন্তু তারেক রহমান যদি স্পেস না দেয়, তাহলে বোঝা যাবে যে দেশের জনগণ মেনে নেয়নি। এখন সেই যদি জয় এবং পুতুল রাজনীতিতে স্পেস করে নিতে পারেন, তাহলে হয়তো বা আওয়ামী লীগের অন্য কেউ আর হাল ধরবে না। সেক্ষেত্রে হয়তো বা জয় অথবা যে পুতুল, যে কেউ রাজনীতিতে আওয়ামী লীগের হাল ধরতে পারে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে হয়তো বা তাদের সেই দীর্ঘ সংগ্রাম আবার শুরু করবেন। হয়তো বা তারা তখন দেখা যাবে যে প্রধান প্রতিপক্ষ করা হবে বিএনপিকেই। যেটা পূর্বেও আমি বলেছি যে আওয়ামী লীগ সবসময় প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে মনে করে, বিএনপি সবসময় প্রতিপক্ষ হিসেবে কিন্তু আওয়ামী লীগকে মনে করে। এখন আপনারা বলবেন যে বর্তমানে নির্বাচনে জামাতের আমিরকে প্রতিপক্ষ মনে করতেছে, এটা আসলে আমি যেটা মনে করি, এটা আমার মতামত, যে বর্তমানে এই যে নির্বাচনকে কেন্দ্র করে জামাতকে প্রধান প্রতিপক্ষ বানিয়ে বিএনপি যেটা করছে, এটা শুধুমাত্র একটা লোক দেখানোর বিষয়। এটা বর্তমানে যে নির্বাচনটা করতে হবে, নির্বাচনটা উৎসবমুখর করতে হবে, এই জন্য একটা প্রতিযোগী লাগবে। তাই এই প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীটা হয়েছে জামাত। যেমন আওয়ামী লীগ যেরকম আমিডামি নির্বাচনটা করেছে, সেম কোয়ালিটির এটা একটু আপডেট ভার্সন হিসেবে করা হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। আর আরেকটা বিষয়, কিন্তু তারেক রহমান রাইডার্সের সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে আরেকটা বিষয় বলেছেন বা আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে জামাতের সাথে জোট সরকারের বিষয়ে। দেন আওয়ামী লীগ যদি বিএনপি যদি জয়লাভ করে, বিএনপি জয়লাভ করলে সেক্ষেত্রে জাতীয় সরকার বা জামাতের সাথে জোট সরকার গঠন করবে কিনা, এই সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। তখন কিন্তু সরাসরি তারেক রহমান এখানে না করেছেন, এখানে কোনো সাত পাঁচ ভাবেন নাই, তিনি অন্য কোনো অপশন রাখেন নাই, সরাসরি ডাইরেক্ট জোট জামাতের সাথে জোট বা জাতীয় সরকার গঠন করবেন এরকম বলেন নাই, এটা সরাসরি না বলে দিয়েছেন। এটা তিনি একটা সোজা সাপটা উত্তর দিয়েছেন, এটা আসলে একটা ভালো হয়েছে, কেননা অনেকেই নাই এটাতে সন্দেহ পোষণ করতো। এই ক্ষেত্রে সরাসরি না বলেছেন, তিনি জামাতকে সরাসরি এখানে বিরোধী দলে দেখতে চেয়েছেন বা বিরোধী দলে আসবেন। আর এটা চাওয়ার তো আসলে দরকারই, কেননা যদি বিরোধী দল না থাকে, তাহলে কীভাবে রাষ্ট্র চলে, সেটার একতরফা রাষ্ট্র হয়ে যায়। সেটা আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলহীন গৃহপালিত বিরোধী দল, এটা তো আমরা সবাই জানি যে এই যে জাতীয় পার্টিকে যে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে। এখন তারেক রহমান হয়তো সেই বিষয়টা চাচ্ছে না, তারেক রহমান চাচ্ছে একটা বিরোধী দল থাকুক। একটা বিরোধী দল থাকলে এখানে সংসদরা একটু পূর্ণতা পায়, সংসদের আলোচনাগুলো একটু পূর্ণতা পায়, একটু বিরোধপূর্ণ আলোচনা হয়, এটা সবাই জানে বা তারেক রহমান ভালো করে জানেন। এই জন্য হয়তো তিনি জামাতকে নিয়ে জোট বা জোট সরকার গঠন করতে বা জাতীয় সরকার গঠন করতে তিনি অঙ্গীকারবদ্ধ হননি, তিনি এখানে জামাতকে বিরোধী দলেই দেখতে চেয়েছেন, এই জন্যই হয়তো বা। তাই ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আপনার কোনো মতামত বা কোনো
প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে, সব প্রচারের কথা আপনি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।